যে কোনো দারুণ স্পিরিটের গল্পের শুরুটা কিন্তু হয় একটা সাধারণ শস্যদানা দিয়ে, কিন্তু ওই দানা থেকে চূড়ান্ত পানীয় পর্যন্ত পৌঁছানোর জন্য একটা প্রায় জাদুকরী রূপান্তর দরকার হয়। আজকের এই পর্বে আমরা সেই যাত্রা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা দেখব, অর্থাৎ মল্টিংয়ের সেই রহস্যটা ভেদ করব। তো প্রশ্নটা ঠিক এখানেই, একটা শক্ত বার্লি দানার মধ্যে আসলে অসম্ভব সম্ভাবনা লুকিয়ে আছে, কিন্তু সেই সম্ভাবনাটা তালাবন্ধ। তাহলে সেই তালা খোলার চাবিটা কি? চলুন আজ সেই চাবিটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুটো শব্দ একটু জেনে নিতে হবে। প্রথমটা হলো মল্টিং, মানে পুরো প্রক্রিয়াটা, আর দ্বিতীয়টা, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো ডায়াস্টেজ। এটাই হলো সেই জাদুকরী চাবি যা ওই শস্যের ভেতরের গুপ্তধন মানে শ্বেতসারকে এমন একটা চিনিতে বদলে দেয় যা ছাড়া স্পিরিট বানানো এক কথায় অসম্ভব। তো এই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব কিভাবে একটা সামান্য শস্যদানা এক অবিশ্বাস্য রূপান্তরের মধ্য দিয়ে যায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো প্রথম পর্ব, শস্যকে উন্মোচন করা। এখন মনে হতেই পারে এত ঝামেলার দরকার কি, সরাসরি শস্য ব্যবহার করলেই তো হয়, তাই না? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে ওই শস্যদানার ভেতরেই। ব্যাপারটা অনেকটা এরকম, ভাবুন তো, শস্যের ভেতরে যে শক্তি মানে শ্বেতসার, সেটা একটা তালাবন্ধ সিন্দুকে রাখা আছে। এখন অ্যালকোহল তৈরির কারিগর হলো ইস্ট, তাই না? কিন্তু মুশকিলটা হলো ইস্টের কাছেই সিন্দুকের চাবি নেই, কারণ শ্বেতসারটা জলে গলে না, আর যা জলে গলে না, ইস্ট সেটাকে খাবার হিসেবে নিতেই পারে না। ঠিক এইখানেই কিন্তু মল্টিংয়ের আসল খেলটা। মল্টিং ঠিক সেই কাজটাই করে, ওই তালাটা খুলে দেয়। এটা ওই অদ্রবণীয় শ্বেতসারকে ভেঙে চুরে দ্রবণীয় চিনি মানে মল্টোজে পরিণত করে। আর এই মল্টোজ হল ইস্টের সবচাইতে পছন্দের খাবার। শুধু তাই না, এর আরও অনেক গুণ আছে। এটা ওয়াশ বা পুরো মিশ্রণটাকে হালকা আর তরল রাখে, ডিস্টিল করার সময় নিচে দলা পাকিয়ে যাওয়া বা পুড়ে যাওয়া থেকেও বাঁচায়। মানে এক কথায় বলতে গেলে ভালো মল্টিং ছাড়া ভালো ডিস্টিলেশন প্রায় অসম্ভব। আচ্ছা, এখন যেহেতু এত বড় একটা পরিবর্তনের কথা হচ্ছে, বোঝাই যাচ্ছে যে শুরুটা করতে হবে সবচেয়ে সেরা জিনিসটা দিয়ে। সব বার্লি কিন্তু মল্টিংয়ের জন্য একরকম ভালো হয় না। এখানে যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলা যেতে পারে একজন মল্টাস্টারের কাছে স্বপ্নের মতো। পাতলা খোসা, ভেতরে নরম ময়দার মতো ভাব, কিন্তু সবচেয়ে জরুরি কোনটা জানেন? সবগুলো দানা যেন একই আকারের হয়। কারণটা খুব সহজ। ভাবুন তো, সব দানা যদি এক সাইজের হয়, তাহলে ওরা একই হারে জল টানবে আর একই সময়ে ওদের অঙ্কুর বেরোবে। এর ফলে পুরো ব্যাচটা একদম নিখুঁতভাবে তৈরি হবে। সেরা বার্লি তো বাছা হলো। এরপর শুরু হয় একেবারে যাকে বলে ধোলাই পর্ব। প্রথমে ফ্যান দিয়ে উড়িয়ে সব ধুলো আগাছা দূর করা হয়। এরপর একটা ঘোরন্ত জালের বাক্সে ফেলে ছোট বা ভাঙা দানাগুলোকে ছেঁকে আলাদা করা হয়। আর সবশেষে একদম ঝকঝকে করে ধুয়ে ফেলা হয়, যাতে একটাও ছত্রাক বা ব্যাকটেরিয়া না থাকতে পারে। এই ধাপটা কিন্তু মারাত্মক জরুরি, কারণ সামান্য একটু দূষণ পুরো ব্যাচটাকেই বরবাদ করে দিতে পারে। তো ধুয়ে মুছে পরিষ্কার বার্লি এখন একদম রেডি। এবার ওকে ঘুম থেকে তোলার পালা। এই ধাপটাকে বলে স্টিপিং বা সোজা কথায় ভেজানো। এখানে আসলে শস্য দানাগুলোকে একটু বোকা বানানো হয়। ওদেরকে এমন একটা পরিবেশ দেওয়া হয় যাতে ওরা ভাবে, বাহ, বসন্ত এসে গেছে, এবার অঙ্কুর বের করার সময়। তবে এই ঘুম ভাঙানোর ব্যাপারটা কিন্তু পুরোপুরি আবহাওয়ার উপর নির্ভর করে। যেমন ধরুন, মোটামুটি গরম আবহাওয়ায় যেখানে ৩৬ থেকে ৪৮ ঘন্টা মানে ১.৫-২ দিনে কাজ হয়ে যায়, সেখানে কনকনে শীতে এই সময়টা বেড়ে ৪-৫ দিনও লেগে যেতে পারে। ভেজানো হয়ে গেলে বাড়তি জলটা ঝরানোর জন্য আরও প্রায় ১২ ঘন্টার মতো রাখতে হয়। এই যে উদ্ধৃতিটা দেখছেন, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা একটা বহু পুরনো একেবারে হাতে কলমে করা পরীক্ষা। মানে যখন কোনো আধুনিক মেশিনপত্র ছিল না, তখন একজন অভিজ্ঞ মল্টস্টার শুধু আঙুলের চাপ দিয়েই বুঝে যেতেন যে বার্লিটা তৈরি হয়েছে কিনা। একটা দানা নিয়ে আঙুলের মধ্যে পিষে দেখতেন। যদি সেটা পুরোপুরি নরম হয়ে যায়, ভেতরে কোনো শক্ত অংশ না থাকে, তাহলেই বুঝতেন হ্যাঁ, এবার এটা অঙ্কুরোদ্গমের জন্য একদম তৈরি। আচ্ছা, এবার আমরা এই পুরো প্রক্রিয়ার একেবারে হার্টে চলে এসেছি। ভেজানো বার্লিগুলোকে এখন নিয়ে আসা হয় অঙ্কুরোদ্গমের মেঝেতে। এখানেই কিন্তু আসল ম্যাজিকটা হয়, মানে সেই বিখ্যাত ডায়াস্টেজ এনজাইম তৈরি হতে শুরু করে। এই কাজটাও কিন্তু কয়েকটা ধাপে হয়। প্রথমে দানাগুলোকে এক জায়গায় জড়ো করে রাখা হয়, যতক্ষণ না ওগুলো নিজের গরমে একটু উষ্ণ হয়ে উঠছে। এরপর সেটাকে ৮ থেকে ২০ ইঞ্চি পুরু করে একটা স্তরে বিছিয়ে দেওয়া হয়। একে বলে ওয়েট কাউচ।
যেই অঙ্কুর বেরোতে শুরু করে তখন তো তাপ তৈরি হয়, তাই না? সেই তাপটাকে কন্ট্রোল করার জন্য স্তরটাকে আস্তে আস্তে আরও পাতলা করে ছড়িয়ে দেওয়া হয় 2 থেকে 6 ইঞ্চির মতো। এটাকে বলে ফ্লোরস। কাজটা কিন্তু শুনতেও যতটা কঠিন লাগছে, করতে তার থেকেও বেশি। একজন মলস্টারকে দিনে অন্তত 2 বার বড় বড় কাঠের বেলচা দিয়ে পুরো শস্যের স্তরটাকে ওলটপালট করে দিতে হয়। উদ্দেশ্য একটাই, যাতে একেবারে প্রত্যেকটা দানা সমান তাপ, সমান আর্দ্রতা আর সমান বাতাস পায়। না হলে অঙ্কুরোদ্গমটাও সমানভাবে হবে না। এইভাবে প্রায় 25-30 ঘন্টা কেটে যাওয়ার পর প্রথম সাদা সাদা ছোট্ট শিকড় দেখা দিতে শুরু করে। সাধারণত পুরো প্রক্রিয়াটা শেষ হতে 1 থেকে 2 সপ্তাহ লেগে যায়। তবে কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন লং মল্ট বানানোর জন্য, এই প্রক্রিয়াটা 20 দিন পর্যন্ত চলতে পারে। আর তাতে যে ডায়াস্টেস তৈরি হয় সেটা হয় অসম্ভব শক্তিশালী। এখন দেখুন, অঙ্কুর উদ্গম তো একটা জীবন্ত প্রক্রিয়া, তাই না? এটাকে কিন্তু একেবারে ঠিক সময়ে থামাতে হবে। এটাই সবচেয়ে কঠিন কাজ। যদি শিকড়গুলোকে বেশি বাড়তে দেয়া হয়, তাহলে শস্যটা তার নিজের ভেতরে জমানো সব শক্তি, মানে শ্বেতসার, নিজেই খেয়ে ফেলবে। তাই ঠিক যখন এনজাইম তৈরির পরিমাণটা একদম চূড়ায় পৌঁছায়, তখনই এই বেড়ে ওঠাকে থামিয়ে দিতে হয়। আর এই থামানোর কাজটা করা হয় একটা বিশেষ চুল্লিতে, যেটাকে বলে কিল্ন। এখানে খুব সাবধানে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ানো হয়। প্রথমে 85 ডিগ্রি ফ্যারেনহাইটের মতো একটা হালকা গরম দিয়ে শুরু হয়। তারপর তাপমাত্রা বাড়িয়ে 104 ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়, যাতে বেশিরভাগ জলীয় ভাবটা চলে যায়। আর সবশেষে প্রায় 130 ডিগ্রিতে নিয়ে গিয়ে দানাগুলোকে পুরোপুরি শুকিয়ে ফেলা হয়। এই যে এত ধীরে সুস্থে কাজটা করা, এর কারণ হলো যাতে ওই মূল্যবান এনজাইমগুলো গরমে নষ্ট না হয়ে যায়। এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় পরিবর্তনটা ঠিক কতটা বড়। ভাবুন, 220 পাউন্ড বার্লি দিয়ে শুরু করে সব প্রক্রিয়া শেষে হাতে পাওয়া যায় মাত্র 175 থেকে 190 পাউন্ড মল্ট। মানে বাকি 30-40 পাউন্ড ওজনটাই হলো জল, যা এই পুরো প্রক্রিয়ায় বেরিয়ে গেছে। তো এই দীর্ঘ আর যত্নশীল একটা যাত্রার শেষে আমরা পেলাম আমাদের ফাইনাল প্রোডাক্ট। এটা কিন্তু আর সাধারণ বার্লির দানা নেই, এটা এখন মল্ট, এক রূপান্তরিত উপাদান, যা ডিস্টিলেশনের পরের ধাপগুলোর জন্য পুরোপুরি তৈরি। একটা ভালো মল্টকে কিন্তু দেখেই চেনা যায়। দানাগুলো হবে গোলগাল, ফুলের মতো নরম, আঙুলে চাপ দিলে সহজে গুঁড়ো হয়ে যাবে, মুখে দিলে একটা মিষ্টি মনোরম স্বাদ পাওয়া যাবে। আর ডিস্টিলেশনের জন্য সাধারণত একটু ফ্যাকাশে রঙের মল্টকেই সেরা ধরা হয়। আর হ্যাঁ, ব্যবহারের আগে অবশ্যই এর শুকনো শিকড়গুলোকে চেলে ফেলে দিতে হয়। এতক্ষণ আমরা যে প্রক্রিয়াটা নিয়ে কথা বললাম, সেটা হলো একেবারে সনাতন পদ্ধতি, মানে ফ্লোর মল্টিং। বুঝতেই পারছেন, এটা ভীষণ শ্রমসাধ্য একটা কাজ। আজকাল বড় বড় ডিস্টিলারিগুলোতে আধুনিক ড্রাম মল্টিং ব্যবহার করা হয়। সেখানে এই পুরো ভেজানো, অঙ্কুরোদ্গম আর শুকানোর কাজটা একটা বিশাল ঘুরন্ত ড্রামের ভেতরেই মেশিনের সাহায্যে হয়ে যায়। তবে পদ্ধতি যাই হোক, মূল বিজ্ঞানটা কিন্তু একই। আর এভাবেই একটা শস্যদানার যাত্রার প্রথম পর্বটা শেষ হয়। আমাদের মল্ট এখন একদম প্রস্তুত। এর ভেতরে শক্তি উন্মুক্ত, এনজাইমগুলো সক্রিয়, আর এটা এখন অপেক্ষা করছে এর পরের ধাপ, অর্থাৎ ম্যাশ তৈরির জন্য। শস্যের ভেতরের তালাবন্ধ সিন্দুকটা তো খোলা হলো, গুপ্তধনও উদ্ধার হলো, কিন্তু আসল গল্প তো সবে শুরু। যখন এই রূপান্তরিত মল্টের সাথে ইস্টের প্রথম দেখা হয় ম্যাস্টানে, তখন ঠিক কি ঘটে? কোন নতুন যাত্রার সূচনা হয়? আচ্ছা, সেই গল্পটা না হয় অন্য কোনো দিন বলা যাবে।